হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে একটা নতুন ক্লাস নিয়ে আবার চলে এসেছি। তো আজকে ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতির দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা একটু পড়ার চেষ্টা করব। যদিও স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টারটা আমাদের পুরোপুরি হয়ে গিয়েছে, আজকে থেকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা কি, যে সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। তা কি সেক্ষেত্রে আমরা কিভাবে এই চ্যাপ্টারটাকে শুরু করব, কি কি জানবো, তাই এই সমস্ত কিছু জানার জন্য চলো যাই। আজকের ক্লাসে আমরা জানবো কি, ধরে নাও দুটো বিন্দু আছে, দুটো বিন্দুকে যদি একটা সরলরেখা দিয়ে আমরা যুক্ত করি, তাহলে এই সরলরেখার ওপর বা সরল রেখাংশের ওপর আমি আর একটা বিন্দু নিলাম। হতে পারে এই বিন্দুটা এই সরলরেখার অংশের এর মাঝে থাকতে পারে, মানে যে কোনো জায়গাতে, কিংবা এর বাইরেও থাকতে পারে। এবার যে দুটো বিন্দু নিয়েছিলাম সেই দুটো বিন্দুকে নাম তুমি দিতেই পারো, পি, এবং এটার নাম দিলাম কিউ। এবার এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের লিখতে হবে। স্থানাঙ্ক সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। যদি তোমরা কেউ না দেখে থাকো সেই ক্লাসটা, তো অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেটা তোমরা দেখতে পারো। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হও, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিও। তো আজকে কি আলোচনা করছিলাম, পি স্থানাঙ্ক আমি যদি ধরি x1 আর y1, এটা হচ্ছে স্থানাঙ্ক পি এর, আর কিউ এর স্থানাঙ্ক ধরলাম x2 y2। আমরা যখন এইসব জিনিস ধরি তখন আমাদের মাথা মনে হয় গুলিয়ে যায়, তাই না? না, গুলাবার কোনো ব্যাপার নেই। যে স্থানাঙ্কটা এখানে আমি ধরেছি, যার x1 কে আমরা কি বলি, যে কোনো স্থানাঙ্কের এই যে দুটো বলেছি x1 আর y1, x1 কে আমরা কি বলি, আগের ক্লাসে যেটা বলেছিলাম ভুজ, আর এটাকে বলি কোটি। আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে ভাষাগুলোর প্রয়োগ যেভাবে আছে বা ভাষাগুলো যেভাবে প্রয়োগ করা আছে, সেগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। যদি ভালোভাবে ভাষার উপর জ্ঞান না থাকে, তাহলে আমাদের অঙ্কের ভাষাগুলো বুঝতে পারবো না এবং অঙ্কগুলোকে সঠিকভাবে কষতেও পারবো না। তো এইটাকে আমরা বললাম ভুজ, আর ওয়াই এর এই স্থানাঙ্কটাকে বলছি আমরা কোটি, তাই না? ভুজ, এটাকে বলি ভুজ, আর এটাকে বলি কোটি। এবার এই যে দুটো স্থানাঙ্ক আছে, দুটো স্থানাঙ্কের মাঝে যদি আমি আর একটা বিন্দুকে নিলাম, যে বিন্দুটা কি করলো, পি এবং কিউ এই সরল রেখাংশটাকে ভাগ করে দিল, মানে দুই ভাগে ভাগ করে দিল। দুই ভাগে ভাগ করবে এরকম নয় যে একদম মিডিলে আছে, তাও নয়। তো কেমন ভাবে ভাগ করলো, তখন আমরা বলতে পারি, একটা কথা নিয়ে আসতে পারি, অনুপাতে, কি m:n, এই অনুপাতে ভাগ করলো। তাহলে দেখো পিটা, এই আটটা কোথায় আছে বলতো, দুটো বিন্দুর ঠিক মিডিলে। তো এই কারণের জন্য এটাকে আটটাকে আমি একটা বিন্দু বলতে পারি, যে বিন্দুটা এই রেখাংশটাকে অন্তর্বিভক্ত করলো, মানে ভেতরে থেকে বিভক্ত করলো। যেভাবে ইংরেজরা আমাদের মধ্যে করেছিল না, বঙ্গভঙ্গ, বাংলাকেও ভেঙেছিল, ঠিক সেরকমই এই আর বিন্দুটাও দেখে নাও যে পি কিউ কে ভাঙছে m:n অনুপাতে। কি m:n এই অনুপাতে ভাগ করছে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক বা আর বিন্দুর পরিচয় কি হবে? স্থানাঙ্ক জ্যামিতিতে যে কোনো বিন্দুর পরিচয় তো তার স্থানাঙ্ক দিয়েই হয়। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমাদের কাছে কি দিয়েছে, x1 এবং y1 কি দেওয়া আছে, x1 y1 আর x2 y2, আর দেওয়া আছে m:n। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আর বিন্দুর স্থানাঙ্ক হবে, আর এর স্থানাঙ্ক হবে কি হবে, m ইন্টু x2। দেখো mটা কি আছে, এই p থেকে r পর্যন্ত এইটুকুন দূরত্বটা হচ্ছে m, আর q থেকে এইটুকুন দূরত্বটা হচ্ছে n। তাহলে যখন আমি সূত্রটা বের করতে যাবো, যদিও এই সূত্রের প্রমাণ আছে অনেকটা বড়, আমরা প্রমাণে যাচ্ছি না, আপাতত সূত্রটা কি জানার চেষ্টা করছি। তাহলে সূত্রটা কি হবে, m:x2। x2 মানে কি, কিউর বিন্দুর ভুজটাকে নিতে হবে। যেহেতু mটা p আর q এর মধ্যে আছে, তাহলে তোমাকে নিতে হবে আর এর এই বিন্দুটার স্থানাঙ্ক বার করতে গেলে কিউ বিন্দুর ভুজটাকে নিতে হবে। mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। এইটা কি হয়ে গেল, আর বিন্দুর ভুজ, ওই বিন্দুর স্থানাঙ্কের ভুজ। এবার কোটিটা কি হবে, ঠিক সেরকম ধরনের m:y2 প্লাস n × y1 ডিভাইডেড বাই m প্লাস
এন। এটা হয়ে গেল আর বিন্দুর স্থানাঙ্ক। এবার তুমি দেখো, যদি এই আর বিন্দুটা আমি এখানে পি আর এখানে কিউ আবার লিখলাম, এই আর বিন্দুটা যদি বাইরে থেকে এই গোটা এটাকে ভাগ করে, মানে হচ্ছে এই সরলরেখাংশটাকে ভাগ করে, তাহলে কি অনুপাতে ভাগ করছে? আর বিন্দুটা দেখো এখানে বাইরে আছে, তার মানে হচ্ছে পি থেকে একদম আর পর্যন্ত এইটা দূরত্বটা হচ্ছে এম, আর কিউ থেকে আর পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এন। তাহলে এই আর বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে? যেহেতু আর বিন্দুটা বাইরে থেকে এই সরল রেখাংশটাকে ভাগ করছে, তাহলে আর বিন্দুটা কি করছে? এই সরল রেখাংশটাকে বহির বিভক্ত করছে। বহির মানে বাইরে থেকে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কখন হবে? এখন আর বিন্দুর স্থানাঙ্ক, আর এর স্থানাঙ্ক, এটা কিন্তু অবশ্যই জানতে হবে যে বহির বিভক্ত হচ্ছে। আর বিন্দুর স্থানাঙ্ক হবে কি? এম ইন্টু এক্স টু। এক্স টু কেন? এরকম, এইটা হচ্ছে কিউ বিন্দু আর এটা হচ্ছে পি বিন্দু, একই স্থানাঙ্ক আমি এটা লিখলাম না। এম ইন্টু এক্স টু আর এন ইন্টু এক্স ওয়ান, যেহেতু বাইরে থেকে ভাগ করছে তার জন্য হবে মাইনাস। কেন? তুমি দেখো না যে এমটা এতটা দূরে আর এনটা এতটা দূরে, তাহলে অলরেডি এই দুটোকেই তো ভাগ করছে, তাহলে এমটা তো এনটাকে নিয়ে এম তৈরি হয়েছে, এতটা প্লাস এইটুকুন আবার এন। তাহলে সেই কারণে জেনে এম ইন্টু এক্স টু মাইনাস এন ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এন। আর কোটিটা কত হবে? একইভাবে এম ইন্টু ওয়াই টু মাইনাস এন ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এন। তাহলে এই দুটোর মধ্যে একটু পার্থক্য দেখো, সেম জিনিস আছে, শুধু এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাই না? এটার ক্ষেত্রেও তাই আছে, তাই নাকি? এবার দেখো, যদি পি আর কিউ, এখানে পি আর এখানে কিউ আছে, যদি এই আর বিন্দুটা ঠিক মিডিল পজিশনে আছে, তাহলে আর এর স্থানাঙ্ক কি হবে? তার মানে আর বিন্দুটা হচ্ছে পি কিউ এর মধ্য বিন্দু। তাহলে কি অনুপাতে ভাগ করেছে? 1:1 অনুপাতে এরকম ভাগ করেছে। অবশ্যই দেখো আর বিন্দুটা যেহেতু মাঝে আছে, তাহলে অবশ্যই আর বিন্দুটা অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এই সূত্রটাকে আমি কাজে লাগাতে পারি, তাই না? যেখানে এম এর মান কত? এম ইকুয়াল টু হয়ে গেল 1, আবার এন ইকুয়াল টু হয়ে গেল 1। তুমি এই সূত্রতে এম আর এন এর মান বার বসিয়ে দাও, দেখো এখানে আর এর মান বেরিয়ে যাবে। তাহলে কি? পি কিউ এর মধ্য বিন্দু আর এর স্থানাঙ্ক কত হলো? দেখো এম এর মান 1 বসিয়েছ, তাহলে কত হবে? x2 প্লাস x1, আর এম আর এন তো 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে x2 প্লাস x1 ডিভাইডেড বাই 2, কমা y2 প্লাস y1 ডিভাইডেড বাই 2। আমরা x2 কে পরেও লিখতে পারি x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এইটা হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক যখন আর বিন্দুটা পি আর কিউ এর ঠিক মিডিলে আছে, মানে মধ্যবিন্দু। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পেলাম? যে শুধু যে দুটো বিন্দু দেওয়া থাকবে তাদের ভুজ দুটোকে যোগ করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে নতুন যে বিন্দুটা এখানে মানে ভাগ করছে আর তার ভুজ পেয়ে যাবো। আর কোটি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে কি? এই আর বিন্দুর কোটি। তাহলে আমরা এখানে 3টে জিনিস জানতে পারলাম, যে কোন দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দুকে যদি আর একটা বিন্দু এসে অন্তর্বিভক্ত করে তাহলে এরকম হবে, মানে ভেতরে থেকে বিভক্ত করে তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক এটা হবে। যদি বহির বিভক্ত করে তাহলে এই সূত্রটা হবে। আর যদি ঠিক মিডিলে থেকে বিভক্ত করে তাহলে মধ্য বিন্দু হিসাবে আর এর স্থানাঙ্ক হবে এটা। এবার দেখো, আমরা দুটো বিন্দু নিয়েছি। আমাদের কোষে দেখি 19-এর 1 নম্বর অঙ্কটা বলতে দুটো বিন্দু আছে, একটা 6,-14 আর একটা হচ্ছে -8,10। এই দুটো বিন্দু, যেটাকে আমরা পি আর কিউ নাম দিলাম, তো এই দুটো বিন্দুকে একটা বিন্দু অন্তর্বিভক্ত করেছে, সেই বিন্দুটা আমি নাম দিলাম আর, যেটা আমি স্থানাঙ্ক দিলাম x, y। তাহলে অন্তর্বিভক্ত কি অনুপাতে করেছে? 3:4 অনুপাতে। আমরা একটু আগে সূত্রটা দেখলাম, তো 3 মানে হচ্ছে এইখান থেকে এইটুকুন হচ্ছে 3 আর এখান থেকে এইটুকুন হচ্ছে 4, মানে হচ্ছে আর কিউ সমান হচ্ছে 4। তাহলে আর এর মান কি করে হবে? আর এর মান কি করে হবে? দেখো আর এর মান আর x, এটা কি হবে? দেখো আমরা কি জানি? mx2, m কোনটা? এখানে m মানে হচ্ছে 3, ওকে, আর n মানে হচ্ছে 4।
তাহলে এম এক্স টু, এক্স টু মানে এটা হবে, তাহলে এম এক্স টু মানে কি, এম মানে 3, তাহলে 3 ইন্টু -8, -8 কোনটা, এইটা এর ভুজটা, প্লাস অন্তর্বিভক্ত করেছে যেহেতু তার জন্য প্লাস দিতে হবে, এন, এন মানে কত বলো 4, 4 ইন্টু কত এন x1, x1 মানে কত 6, ডিভাইডেড বাই m প্লাস n, m মানে কত 3 প্লাস 4, এটা হলো কার ভুজ, এই আর এর x এর স্থানাঙ্ক, তাই তো। এবার নেক্সট হচ্ছে কি y এর স্থানাঙ্কটা বা কোটিটা কত হবে, m y2, m মানে হচ্ছে 3, y2 মানে হচ্ছে কত বলো 10, প্লাস n, n মানে কত 4, x y1, y1 মানে কত -14, ডিভাইডেড বাই কত বলো দেখি m, m মানে কত 3 প্লাস 4, এইটা হয়ে গেল আমাদের পুরো স্থানাঙ্ক। ওকে, অবশ্যই স্থানাঙ্ক লেখার সময় আমাদের প্রথম ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, দ্বিতীয় ব্র্যাকেট বা তৃতীয় ব্র্যাকেট দিয়ে লেখা যাবে না। এবার দাও গুণ করো, এটা কত হচ্ছে -24 প্লাস 4 6 24, ডিভাইডেড বাই 7 হয়ে গেল। আর এটা হবে কত 3 3 10 30, আর এখানে তো 3 10 30, আর এখানে 4 4 14 56, তাই না, ডিভাইডেড বাই 7, এটা হয়ে গেল। এবার এটা তো কত 0 হয়ে গেল, মানে হচ্ছে 24 24 কেটে গেল 0, 0 কে 7 দিয়ে ভাগ করলে 0, তার মানে 0, আর এখানে হলো 30 থেকে -56, তার মানে হচ্ছে -26, তাই তো, তাহলে 26 বাই 7, এটা হয়ে গেল এর অন্তর্বিভক্ত করলে আর এর স্থানাঙ্ক। এই জিনিসটা কি, তুমি যদি অন্তর্বিভক্তটা কেটে এখানে লিখে দিলে বহির্বিভক্ত করলাম, আর এর মানটা এবার এমন ভাবে আরটাকে রাখলাম যেটা বহির্বিভক্ত করলাম, তাহলে আর এর মানটা কি হবে, তার মানে আরটা তখন আর এখানে নাই, কিন্তু আরটা চলে গেছে ধরো এইখানে বাইরের দিকে চলে গেছে, আর এর মান এখানে আছে, তাহলে বাইরে থেকে হলে তখন কি, তখন কিন্তু এম এর মানটা দেখো এইখানে এম এর মানটা 3 হওয়া উচিত নয়, কারণ এমটা তো বড় হবে, এমটা হওয়া দরকার তখন 4, আর এমটা হওয়া দরকার তখন 3, তাই না, এমটা তখন হয়ে যাওয়া দরকার হচ্ছে 3, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বহির্বিভক্তর ক্ষেত্রে, দেখো এটা হয়ে গেল কি অন্তর্বিভক্ত। এবার বহির্বিভক্তর ক্ষেত্রে এই স্থানাঙ্কটাকে আমি করার চেষ্টা করি, কি হবে দেখো, আমি একটু এখানে নতুন করে এঁকে দিচ্ছি তোমাদের, এইখানে হচ্ছে এইটুকুন হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এইখানে হচ্ছে আর, তাহলে আর এর প্রথমটা এমটা হচ্ছে এইটা, এম ইকুয়াল টু 4 লিখলাম, আর আর এর এইখান থেকে এইটুকুন হচ্ছে এন, এন ইকুয়াল টু 3, আর পি আর কিউ এর মান আমাদের আগেকার স্থানাঙ্কের মতনে দেওয়া আছে, আর এর মানটা তুমি ধরে নিলা x x, y, এরকম তুমি ধরে নিয়েছো আর এর মানটা, তাহলে আর এর মানটা কত হবে দেখো, আর এর মানটা হলে কত হবে x, y, সূত্রটা কি ছিল, এম, এম কোথায় এম, এম ওয়াই, এম x2, x2 মানে এইখানকার যে স্থানাঙ্কটা থাকবে, এম মানে হচ্ছে x2 মানে হচ্ছে -8, এম মানে কত 4, 4 ইন্টু -8 হয়ে গেল, মাইনাস হবে কারণ আমাদের সূত্রটা ছিল এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে ছিল প্লাস, আর বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস আছে, তো মাইনাস এন, এন মানে কত দেখো 3, 3 ইন্টু x1, x1 মানে কি আগের এই স্থানাঙ্কটা, তার মানে 3 ইন্টু 6, ডিভাইডেড বাই কি হবে বলতো m মাইনাস m, তার মানে হচ্ছে 4 মাইনাস 3, কমা এটা কত হয় বলো m y2 মানে হচ্ছে 4 ইন্টু y2, y2 এর মান কত দেখো 10, মাইনাস n, n মানে 3 ইন্টু x2, x2 মানে -14, তাহলে ডিভাইডেড বাই 4 মাইনাস 3, এটা হয়ে গেল আমাদের বহির্বিভক্তর ক্ষেত্রে আর এর স্থানাঙ্ক। এটা একটু ক্যালকুলেশন করলে কি হবে দেখো, 4 8 32 -32, আর এটা 3 3 6 18, ডিভাইডেড বাই 1, 1টা আমার লেখার দরকার নেই, এটা হলো কমা, এখানে কত হবে দেখো 4 10 40, আর 3 14 কত 42, তো অবশ্যই এটা প্লাস হবে, এখানেও কিছু লেখা দরকার না কারণ এখানে 4 3 মানে হচ্ছে এটা, তাহলে এটা কত হলো 18 আর 32, কত হবে বলো 18 আর 32 হচ্ছে 50, অবশ্যই মাইনাস, আর এটা কত হচ্ছে 82 40, এটা হয়ে গেল তার অন্তর্বিভক্ত। এবার অন্তর্বিভক্তর পরও যদি আমরা মধ্যবিন্দু বার করতে চাই, মধ্যবিন্দু বার করতে পারা যাবে, এই দুটোকে যোগ করব দিয়ে 2 দিয়ে ভাগ করব, আর এই দুটোকে যোগ করব দিয়ে 2 দিয়ে ভাগ করব,
তো এই চ্যাপ্টার মধ্যে আমরা এই তিনটে সূত্র দিয়ে আমরা বাকি অনেক অনেক জিনিস তৈরি করতে পারি। তো আগামী দিনে আমরা এই সূত্রগুলোকে প্রয়োগ করে বাকি অঙ্কগুলো কিভাবে করব সেটা আগামীকাল ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। তো আজকের জন্য এইগুলোকে ভালো করে বুঝে এই ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো করো। আর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা থামস আপ বা লাইক দিয়ে রাখো। আর তোমাদের এই ক্লাসটাকে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো।